ইসলামী ব্যাংকের 1,74,000 কোটি টাকা ঋণের অর্ধেকই নিয়েছে এস আলম গ্রুপ, জানালেন নতুন চেয়ারম্যান। পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন শিগগিরই, জানালেন অর্থ উপদেষ্টা। আর্থিক খাতে সংস্কার চলছে। শ্রমিকদের বেতন দিতে ব্যাংক ঋণ পাবে শিল্প কারখানা মালিকরা। সাভার গাজীপুরে পুরোদমে চলছে উৎপাদন। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ইসলামী ব্যাংকের 2.25 লাখ কোটি টাকা ঋণের অর্ধেকই নামে বেনামে নিয়ে গেছে এস আলম গ্রুপ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে দেখা করে ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পুনর্মূল্যায়ন হবে। গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। নিয়ন্ত্রণ নেয়ার পরই নামে বেনামে ঋণ নেয় প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ব্যাংকটির ঋণের পরিমাণ 1,75,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গঠিত পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে তিনি বলেন, ব্যাংকটির ঋণ হিসেবে যত অর্থ বিতরণ হয়েছে তার অর্ধেকেরও বেশি এখন একাই নিয়েছে এস আলম। আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা সেটা কত মানে এখন পর্যন্ত 100% এর মধ্যে বেশিরভাগ। তিনি বলেন, গ্রাহকের আস্থা ফেরাতে নতুন রোডম্যাপ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। রোডম্যাপটাকে 3 ভাগে ভাগ করেছি। আজকের থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হলো এই যে খুঁজে বের করা, তারপরে বিভিন্ন অ্যাকশন নেওয়া, এই 4 মাস। আর ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 25, 26, আর এগিয়ে যাওয়ার বছর হচ্ছে 27, 28, 29। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, বর্তমানে কোনো গ্রাহকই ব্যাংকের উপর আস্থা পাচ্ছেন না। এই জন্য ব্যাংকের প্রকৃত অবস্থা যাচাইয়ে 3টি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানান, আর্থিক খাতে এরই মাঝে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। দুপুরে সচিবালয়ে গার্মেন্টস রপ্তানির সাথে জড়িত বায়ার্স সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, জনগণকে স্বস্তি দিতে সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে কাজ করছে। এরই মধ্যে আলুর আমদানি শুল্ক 25 ভাগ থেকে কমিয়ে করা হয়েছে 7 ভাগ, আর পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে 5 ভাগ। অর্থ উপদেষ্টা জানান, বাজারে ভোক্তার ওপর চাপ কমাতে পোলট্রি ফিডের দামও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে বলেন, নিত্য পণ্যের দাম সহসাই কমবে না, এজন্য সময় প্রয়োজন। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। কীটনাশকে সম্পূর্ণ আলুতে 13% ও পেঁয়াজে 5% শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। প্রজ্ঞাপনে এনবিআর জানায়, জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে এবং এরপর সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটছে, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তার ওপর দেশে পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অংশীজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক, আলু, পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে। পরে কর ছাড়ের মাধ্যমে পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলো। বৈধ অবৈধ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। আয়কর নথিতেই তার সম্পদের পরিমাণ 1127 কোটি টাকা। চাঁদাবাজি, করফাকি, অর্থ পাচার সহ নানা অপরাধে নাম জড়িয়েছে গার্মেন্টস খাতের এই উদ্যোক্তার। অর্থ পাচারের অভিযোগ তার মেয়ের বিরুদ্ধেও।
বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, ওনার কন্যাকে মারতে বলে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। প্রায় 15 বছর ধরে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য চাঁদা তোলা, মালিকদের হয়ে সরকারের প্রতি আনুগত্য, হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক ডাকা, এমন নানা কারণে সমালোচিত তিনি। ক্ষমতার এতটাই কাছে ছিলেন যে দেশের একজন শীর্ষ উদ্যোক্তা হয়েও এখন পলাতক। আয়কর নথিতে 532 কোটি টাকার অকৃষি সম্পদ, ব্যাংকে এফডিআর 440 কোটি টাকা, বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম 98 কোটি, ব্যবসার মূলধন 26 কোটি, নগদ 30 কোটি টাকা দেখান নজরুল ইসলাম। বিপরীতে ব্যক্তিগত ঋণ 300 কোটি টাকা। 1000 কোটি টাকার এই মালিক গত অর্থ বছরে কর পরিশোধ করেন মাত্র 11.5 কোটি টাকা। গার্মেন্টস ব্যবসার আড়ালে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ পুরনো, তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অভিযোগ আছে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রি, আমদানি রপ্তানিতে মূল্য কখনো কম কখনো বেশি দেখিয়ে অর্থ পাচার করেছেন। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট ঘাঁটলেই নজরুল ইসলাম ও তার মেয়ের অর্থ পাচারের তথ্য মেলে। লন্ডনে অন্তত 4 কোম্পানিতে আছে আনিকার মালিকানা। কোম্পানিগুলো আর্থিক ও আবাসন ব্যবসায় জড়িত। ANW নামের কোম্পানিতে মেয়ের সঙ্গে পরিচালক ছিলেন নজরুল ইসলামও। সমালোচনার মুখে গত বছর তিনি পদত্যাগ করেন। আনিকার বয়স 25 বছর, জাতীয়তা ব্রিটিশ। কোম্পানি নিবন্ধনে ব্যবহার করেন এসেক্সের ঠিকানা। তার নামে লন্ডনের কেনসিংটনেও একাধিক বাড়ির খবর গণমাধ্যমে আসে গত বছর, যার মূল্য প্রায় 250 কোটি টাকা। সৌদি আরবেও নজরুল ইসলামের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। যেখানে অভিযোগের প্রমাণের সত্যতা পাওয়া যাবে তার জন্য যেন নিষ্ঠা দিয়ে সততার সাথে এবং জবাবদিহিতার সাথে, স্বচ্ছতা জবাবদিহিতার সাথে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। নজরুল ইসলামের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে এনবিআর, বিএফআইউ সহ একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব পোশাক কারখানা ঋণ খেলাপি নয় তারা বেতনের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাবেন। এতে শ্রমিকদের বেতন না পাওয়া নিয়ে কোনো শঙ্কা থাকবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। বৈঠক শেষে তারা জানান, পোশাক কারখানায় উদ্ভূত পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে। আগামী শনিবার থেকে পুরোদমে সব কারখানা চালু হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে কেউ সহিংসতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। পুলিশ আজকে থেকে অ্যারেস্ট করবে। গতকালকে পর্যন্ত পুলিশের ওরকম স্ট্রং কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা আজকে ক্ল্যারিফাই করেছি, আজকে থেকে যারা বহিরাগত, এবং আমরা বলছি যে মেশিনে বসে কাজ করে না সেই শ্রমিক না, যে বহিরাগত যার আইডি কার্ড নাই তাকে যেন অ্যারেস্ট করা হয়। গাজীপুর ও সাভারে খুলেছে পোশাক কারখানা। পুরোদমে চলছে উৎপাদন কাজ। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শ্রমিক, পথচারী সহ 20 জন আহত হয়েছে। আটক করা হয় 2 জনকে। টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় বুধবার গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সরকারের আশ্বাসে বৃহস্পতিবার সকালে খুলে বেশিরভাগ কারখানা। কারখানায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও প্রায় 1000 শিল্প পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া টহলে থাকে বিজিবি ও সেনাবাহিনীও। আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন শ্রমিকরা। গাজীপুরে কোনাবাড়িতে সড়ক অবরোধের চেষ্টা করলে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে ইনশাল্লাহ সবকিছু বাইরে সেনাবাহিনী টহল দিচ্ছে। আমাদের সব শ্রমিক ভাই বোন ফ্যাক্টরিতে এসেছে, তারা কাজ করছে। আজকে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল। আমাদের ফ্যাক্টরির অভ্যন্তরে যারা সাধারণ খেটে খাওয়া ওয়ার্কার, এরা সবসময় চাচ্ছে যে গার্মেন্ট প্রতিষ্ঠানটা বেঁচে থাকুক। এদিকে সকাল থেকে সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলোতেও দলে দলে যোগ দেয় শ্রমিকরা। তবে বেলা 11টার দিকে নরসিংহপুর ও বেরুন এলাকায় কয়েকটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। এ সময় আহত হন 20 জন। এর জেরে আজও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরবরাহ ঘাটতিতে অনেকদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে ডিম।
যা কমার কোনো লক্ষণ নেই। ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক বন্যায় ডিমের উৎপাদন কমেছে 5% পর্যন্ত। তাদের দাবি এরই নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এমনিতে নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস অবস্থা ভোক্তাদের, তার ওপর প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। গরিবের পুষ্টি হিসেবে পরিচিত ডিম এখন আর সস্তায় মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে 150 থেকে 155 টাকায়। হাঁসের ডিমের ডজন 120 থেকে 130 টাকা। টিসিবির হিসাবে 2 সপ্তাহে ডিমের দাম বেড়েছে প্রায় 4 ভাগ। চাহিদা বাড়লেও সরবরাহ পর্যাপ্ত নেই বলে দাবি বিক্রেতাদের। আগের তো অনেক একটু দাম বাড়ছে, 100-100 টাকার উপরে বাড়ছে, আঙ্গর একটু চলাচল কষ্ট হয়ে যায়, দাম বাড়তে যেতে হবে। ফার্মে আমদানি ডিমের কম, তার জন্য দামটাই পরিস্থিতি রয়েছে। যদি মালের প্রোডাকশন বেশি থাকতো তাহলে আমরা ডিমের দামটা একটু কমার সম্ভাবনা ছিল। ডিমের পাইকারি ব্যবসায়ীরা বলছেন বন্যা কবলিত এলাকায় নষ্ট হয়েছে অনেক খামার, এতে ডিমের উৎপাদন কমে গেছে। আবার পুঁজি সংকটে পড়েছেন অনেক খামারি। তাদের দাবি এরই প্রভাব পড়েছে সামগ্রিক সরবরাহে। নোয়াখালী অনেক ফার্ম ছিল, যে এলাকা মোটামুটি তারা নিজেদের ফার্মের ডিম নিয়ে ওই এলাকাগুলো চলতো। বর্তমানে বন্যার কারণে সবগুলো ফার্ম মাইর খেয়ে গেছে। ওই লোকগুলো তো ডিম খাচ্ছে, তারা তো এদিকে ডিম টানতেছে। গ্র্যান্ড টোটালে কিন্তু ডিম উৎপাদন বাড়াইতে হবে, তাহলে মোটামুটি বাজার স্থিতিশীল থাকবে। পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে দেশে দৈনিক ডিমের চাহিদা 5.5 কোটি পিস। বন্যায় গড়ে উৎপাদন কমেছে 35 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে জুলাইয়ে কমলেও আগস্টে ঘুরে দাঁড়িয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। নানা অস্থিরতা থাকলেও কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টায় কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন এ ধারা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের সঠিক উদ্যোগ জরুরি, পাশাপাশি রিজার্ভ বাড়ানো ও মুদ্রাস্ফীতি কমানোর তাগিদ তাদের। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে জুন মাসের তুলনায় জুলাই মাসে কন্টেইনারে পণ্য আমদানি কমেছে প্রায় 1200 একক, রপ্তানি কমেছে 10,000 এককের বেশি। তবে সংখ্যা কেটেছে আগস্টে। জুলাইয়ের তুলনায় আমদানি বেড়েছে 1300 একক, রপ্তানি এক লাফে বেড়েছে 28,000 এককের বেশি। বেড়েছে খালি কন্টেইনার আমদানি রপ্তানিও। বন্দর কর্তৃপক্ষ বলছে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন দপ্তরের উদ্যোগে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ওরা পজিটিভ সাড়া দিয়েছে, ওরা ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং ট্রেন সার্ভিসটাকে স্মুথ করেছে, এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু করেছে। বিশেষজ্ঞরা বলছেন আমদানি রপ্তানি ইতিবাচক রাখতে অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেসব দ্রুত কার্যকর করা জরুরি। রিজার্ভ বাড়ানো ছাড়াও মুদ্রাস্ফীতি কমিয়ে আনায় জোর দেয়া তাগিদ তাদের। পুনর্গঠনগুলো হচ্ছে, মেরামতের কাজ করা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে সংস্কার কর্মের কথা বলা হচ্ছে, সেগুলো ঠিকমতো আমরা যদি করতে পারি ব্যবসায়ীদের এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। রপ্তানি ক্ষেত্রে যেটা মূল সমস্যাটা হচ্ছে আমাদের বিনিময় হার, এক্সচেঞ্জ রেট, এটা মার্কেট বেসড না করার কারণে আমাদের রপ্তানিটা কম্পিটিটিভ হয়ে ওঠেনি, প্রতিযোগিতামূলক হয়ে ওঠেনি। দেশের আমদানি রপ্তানির 92% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়ায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা না পাওয়ায় বিপাকে আমন চাষিরা। অনেক জমি অনাবাদি পড়ে থাকার শঙ্কা করছেন কৃষক ও কৃষি বিভাগ। আবাদ লক্ষ্যমাত্রা পূরণে কৃষি ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। চলতি মৌসুমে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান উৎপাদনে কৃষকদের সেচ দিতে হচ্ছে। আবার অনেক কৃষক ভারী বৃষ্টির আশায় জমি অনাবাদি রেখে দিয়েছেন। কৃষকরা বলছেন আমন ধানে লাভ কম, তাই তারা আমন উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। ডিজেলের দাম অনেক বেশি, আমাদের মনে করেন পানি খরচ, বৃষ্টি নেই, পানি দামও অনেক বেশি নিচ্ছে, এবং হচ্ছে যে খরচ হবে তাতে চাষ করে আমাদের খুব একটা কৃষকের কোনো লাভবান হবে না। আগে যে সার কিনতে আমরা 15 টাকা 16 টাকা, সেখানে 30 টাকা 35 টাকা কেনা লাগছে। তাতে আছে বিঘে ভুঁই আমাদের যদি 30 কেজি 40 কেজি সার লাগে, আমার সার কম দিতে হবে, খরচ বাঁচাতে হলে পারে। এই বছর জেলায় 88,985 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হলে তা পূরণ হবে কিনা সংশয় কৃষি বিভাগ। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, আর পাশাপাশি হচ্ছে যে আমাদের জিকে যে সেচটা বন্ধ ছিল ওটাও
আংশিকভাবে মাঝে পানি দিচ্ছি, যার ফলে কৃষকরা ধান লাগাচ্ছে এবং পুরা দমে ধান লাগানো চলতেছে। তো আমরা আশা করি যদি বৃষ্টি এভাবে চলে এবং মাঝে মাঝে একটু ভালো বৃষ্টি হয় তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কৃষকের বাড়তি খরচ মেটাতে ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এতে কৃষকের আমন চাষে আগ্রহ বাড়বে। কৃষক ন্যায্য দাম না পায় তাহলে সে ইন্টারেস্টেড হবে না, সে অন্যান্য পণ্য ফসল উৎপাদন করতে চেষ্টা করবে, কলা, ভেজিটেবল বা অন্য কিছু সে সুইচ ওভার করবে। সেক্ষেত্রে টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে। এবছর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা পাননি কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে 10.42 পয়েন্ট, তবে এ সময় লেনদেনও কমেছে 81 কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 59.51 পয়েন্ট। বৃহস্পতিবার নেতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 20 মিনিটেই প্রধান সূচক কমে 37 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 10.42 পয়েন্ট কমে অবস্থান করছে 5728-এ। এদিকে সূচক কমলেও আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয় 674 কোটি 90 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 81 কোটি 43 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 98টির, কমেছে 250টির। অপরিবর্তিত রয়েছে 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লিন্ডে বিডি, দ্বিতীয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে লিন্ডে বিডি, দ্বিতীয় এনআরবি ব্যাংক, তৃতীয় অবস্থানে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 59.51 পয়েন্ট কমে অবস্থান করছে 16,378 পয়েন্টে। লেনদেন 7 কোটি 85 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 120 টাকায়, দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 165 টাকা 66 পয়সায়, ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 139 টাকা 58 পয়সায়, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়, সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 13 পয়সায়, আগের দামেই বিক্রি হচ্ছে আরব আমিরাতের দিরহাম, বিনিময় হয়েছে 32 টাকা 83 পয়সায়, দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 395 টাকা 52 পয়সায়, মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 27 টাকা 83 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।